ওই বুড়ো যা বললো তাই হবে নাকি? আমি তোমার ওই ভাতিজিকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, রাজি হয়ে যা, না হলে আমাদের পরিবারের মান সম্মান বলতে কিছু থাকবে না। তোর দাদু অনেক আশা নিয়ে আমাকে এই প্রস্তাব দিয়েছে। আম্মা তুমি কিছু বলো। ওর জামাই আসছে না, এটা কি আমাদের দোষ? আমার ক্লিয়ার কথা, আমি মীরাকে বিয়ে করতে পারবো না। আব্বা, এরকম করিস না। মীরা তো ভালো মেয়ে। আর তোর দাদুর সম্মানের দিকে একবার তাকা। এই বিয়ে না হলে সবার মান ইজ্জত নষ্ট হবে। ধ্রুব মায়ের কথা শুনে কিছুক্ষণ ভাবল। এরপর মনে মনে রহস্যজনক একটা হাসি দিয়ে বলল, শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে আর দাদুর সম্মানের কথা চিন্তা করে এই বিয়েতে রাজি হচ্ছি। না হলে মীরার মতো মেয়েকে আমি ধ্রুব কোনোদিন বিয়ে করতাম না। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি জানতাম তুই আমাদের কথা ফেলতে পারবি না। আমি তাহলে তোর দাদুকে গিয়ে কথাটা জানিয়ে আসি। দাদু প্লিজ দাদু, আমি এই বিয়ে করব না, কিছুতেই না। প্রত্যয় আসবে দাদু, তুমি একটু অপেক্ষা করো প্লিজ দাদু। আমি প্রত্যয়কে ছাড়ার কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ এমন করো না, আমি মরে যাব। এইটুকু বলেই মীরা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু মীরার দাদু এখনো সোফায় মাথা নিচু করে পাথরের মতো বসে আছে। মীরার কথায় ওনার কোনো হেলদোল হলো না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। মীরার মা, বাবা, ছোট ভাই, মীরার দাদা, দিদুন, চাচা, চাচি এবং তাদের ছেলে ধ্রুব। আজ মীরার বিয়ে ছিল তার ভালোবাসার মানুষের সাথে। কিন্তু বরযাত্রী আর আসেনি। কেন তা সবারই জানা, কিন্তু কেউ বলতে পারছে না মীরা কষ্ট পাবে বলে। পুরো খানবাড়ি থমথমে, কারণ খানবাড়ির একমাত্র মেয়ে মীরার বিয়ের দিন আজ। 8টা বাজতে চলল, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। আশেপাশে কানাঘুষো শোনা যাচ্ছে, সেই কখন থেকে শুরু। সবাই সেই কথাই বলছে। আজ মীরা নববধূ বেশে সেই দুপুর বেলা থেকেই অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটির। কখন প্রত্যয় আসবে তার করে নিয়ে যাবে। কিন্তু না, আসেনি প্রত্যয়। তা না এসেছে কোনো বার্তা তার জন্য। যদিও এসেছে ঠিকই, কিন্তু সেটা মীরা জানে না। সত্যি না জানিয়েই তাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে প্রত্যয় নয়, বরং ধ্রুবকেই তার বিয়ে করতে হবে। প্রত্যয় বরযাত্রী নিয়ে আর আসবে না। এই কথা শুনে মীরা তার দাদুর পা ছড়িয়ে কাঁদছে আর উপরের কথাগুলো বলছিল। দাদু, আমি অন্য কাউকে বিয়ে করব না দাদু, আর একটু অপেক্ষা করো, প্রত্যয় ঠিক আসবে আমায় নিতে, প্লিজ দাদু। মীরা বারবার এই কথাগুলো বলে যাচ্ছে। মীরা আবারও বলল। এইসব বলে গুমড়ে গুমড়ে কাঁদছে মীরা। মীরার দাদু এতক্ষণ চুপ করে থাকলেও এবার মীরার গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। মীরা একদম স্তব্ধ হয়ে যায়। তার দাদু তাকে মেরেছে তা বিশ্বাসই হচ্ছে না মীরার। সাথে সাথেই দাদুর পা ছেড়ে দেয় মীরা। মীরা বুঝতে পারে ধ্রুবকেই বিয়ে করতে হবে তার। ধ্রুব চোখ বন্ধ করে বসে থাকে ফ্লোরে। মীরার দাদু মীরাকে থাপ্পড় দিয়ে সেই হাত নিজেই মোচড়াতে থাকেন। তিনি যে নিজেই কলিজাতেই হাত উঠিয়েছেন আজ। মীরার বাবা চুপচাপ করে মাথা নিচু করে বসে আছেন। মীরার মা সেই কখন থেকেই অজ্ঞান। মীরার চাচি মীরার মায়ের মাথায় হাত বোলাচ্ছেন। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম। এখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমান থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন স্পোর্টস সেন্সে কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি, বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিস পিন করা কমেন্টে আপনার অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলেই আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু Story01, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। আর ধ্রুব এক নজরে মীরার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। চোখ দিয়েই মীরাকে ঝালাফালা করে দিচ্ছে ধ্রুব। একটু পর নিজেকে শক্ত করে মীরার দাদু ইমরান খান চেঁচিয়ে বললেন, এভাবে মরা কান্না না করে যা ভেতরে কাজী ডাক, এখনই বিয়ে হবে মীরার আর ধ্রুবর। ব্যাস, আর কারোর কথা আর পাত্তাই নেই। ওনার দুই ছেলে দ্রুত উঠে দাঁড়ায়। ওনারা কাজীকে ভেতরে নিয়ে আসেন। কাজীকে ঘরের ভিতরে আসতে দেখে মীরা ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। কিন্তু আর কিছুই বলতে পারে না মীরা। আর কান্না করবেই বা কেন? প্রত্যয় নিজেই তো আসেনি তাকে নিতে, তাহলে আর কেন কান্না করবে মীরা? অভিমানী মীরা গুম মেরে গেল মনে মনে। মন মানছে না কিছুই।
আর কেনই বা কথা হয়নি ড্রয়িং রুমে, শুধু বিয়ে পড়ানো হয়। মীরা আর আপত্তি করে না। নিজের জীবনের উপরে তার বিরক্ত চলে এসেছে। কবুল বলতে বলার সাথে সাথেই সে ঝামেলা না করে কবুল বলে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে কাজে চলে যায়। আর মীরা দাদু ধ্রুবকে নিজের কাছে বসিয়ে বলে ওঠে, মীরা খান বাড়ির সবার কলিজা, তুমি তা জানো, কিন্তু তুমি ওকে কতটুকু ভালোবাসো জানি না। আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আশা করি তুমি সব ভুলিয়ে দেবে তাকে, নতুন করে ওকে পথ চলাতে সাহায্য করবে। ধ্রুব মন দিয়ে দাদুর কথাগুলো শোনে, তারপর আস্তে করে বলে, জি দাদু, আমি চেষ্টা করব। ইমরান খান নাতির কাঁধে হাত রেখে বলে ওঠেন, চেষ্টা না, আমি জানি তুমি পারবে। এখন যাও তাহলে তুমি তোমার বউ নিয়ে, সামলাও ওকে। সবার অবস্থা বুঝতেই পারছো, এত বড় একটা ঝামেলার পর সবার মনের অবস্থাই ভয়াবহ। দাদুর কথায় ধ্রুব মাথা দুলিয়ে বলে, দাদু, তুমি বললে আমি ওকে আমাদের বাগান বাড়িতে নিয়ে যেতে চাই। 2-1 দিন এখানে না থাকাই ভালো, ও স্পেস পাবে। তুমি বললে নিয়ে যাব। নাতির এমন কথায় ইমরান খান প্রথমে বেশ সন্দেহ নিয়ে তাকালেন। মনে হলো ভীষণ অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে বললেন, তুমি একদম ঠিক বলেছো। যাও, ড্রাইভার পৌঁছে দিবে তোমাদের। সাবধানে থেকো। জি দাদু, দোয়া করবেন। বলেই ধ্রুব উঠে মীরার কাছে যায়। মীরা এখনো ফ্লোরে বসে আছে। ইভেন এই ফ্লোরে বসেই মীরা কবুল বলেছে, নিজেকে ধ্রুবর সম্পত্তি বানিয়ে দিয়েছে। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থাকে মীরার দিকে। তারপর মীরার হাত ধরতে গেলে মীরা উঠে দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু ধ্রুব মীরার হাত ধরে কবজি টেনে ধরে ফেলে। প্লিজ দাদু, আমি যাব না। আমার প্রত্যয়কে খুঁজতে হবে, আমায় ওখানে পাঠিও না। কেন আমার সাথে এমন করছো তোমরা? মীরা এবার চুপ থাকতে পারে না। এতক্ষণ সবই শুনছে সে কাঁদতে কাঁদতে বলে, মীরা এইসব বলছে আর কান্না করছে। ধ্রুব চোয়াল আরো শক্ত হলো, রাগে তার গা ফেটে যাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। মীরা নিজের হাত ধ্রুব থেকে ছাড়াতে ছোটাছুটি করছে। শেষে ধ্রুব বিরক্ত হয়ে মীরার হাত ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু এটা দেখে ইমরান চৌধুরী গলা ফাটিয়ে চিৎকার করে বলে, ধ্রুব, নিয়ে যাও ওকে। ভালোভাবে না গেলে অন্যভাবে নিয়ে যাও। মীরা আবারও দাদু চিৎকারে আটকে ওঠে। ভয় দৌড়ে গিয়ে ধ্রুবর হাত চেপে ধরে। ধ্রুব সেটা দেখে বাঁকা হাসে। সে তো এই চিৎকারটাই শোনার অপেক্ষায় করছিল। ইমরান সাহেব থামতেই ধ্রুব মীরাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। মীরা প্রথমে অবাক হলেও পরে নিজেকে সামলে নিল, কারণ তার এখন কিচ্ছু করার নেই। মীরা ধ্রুবর বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তার কত স্বপ্ন ছিল বিয়েটা নিয়ে, কিন্তু এভাবে সব গোলমাল হয়ে যাবে সে কল্পনাও করেনি। এদিকে ধ্রুবর ভিতরে চলছে আরেক শয়তানি। সে বাড়ির লোকের সামনে ভালো সাজার চেষ্টা করলেও মীরার থেকে এই বিয়েতে সে বেশি অসুখী হচ্ছে। ধ্রুব মীরার কোলে নিয়ে হাঁটছে আর মনে মনে বলছে, তুমি ভাবতেও পারবে না দাদু, আজ আমি তোমার কলিজার টুকরোর সাথে ঠিক কি করব। গেট রেডি মীরা বেবি, তোমাকে আজকে আমাদের বিয়ের দিনে লাইফের সবচেয়ে বড় গুড নিউজটা দেব। বলেই বাঁকা হেসে মীরার দিকে তাকায় ধ্রুব। এদিকে তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে হতেই ইমরান খান কান্না করে দেন। আজ তার ফুলের মতো বাচ্চাটার গায়ে হাত তুলেছেন তিনি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। অধিক রাগের কারণে ইমরান খানকে পুরো শহর যেমন ভয় পায়, তেমন তার পুরো পরিবারও। তিনি যেমন রাগী তেমনি বদমেজাজি। ওনার যেটা মনে হয় সেটাই করেন তিনি। বয়স বাড়লেও শারীরিক ভাবে এখনো ফিট তিনি। ছেলেরা বড় হয়েছে, বাবা হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাবার কথায় উঠতে বসতে হয় তাদের। আর ইমরান খানের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মীরা। আজ তিনি সেই মীরার গায়ে হাত তুলেছেন। ইমরান খান দাঁড়িয়ে কিছু একটা ভাবছিলেন, হঠাৎই উল্টে সোফায় পড়ে গেলেন। উপস্থিত সবাই দৌড়ে এসে তাকে ধরে রুমে নিয়ে যায়। ডক্টর এসে জানানো ওনার অবস্থা সুবিধার নয়। এদিকে ধ্রুবকে ড্রাইভার পৌঁছে দেওয়ার কথা থাকলে ধ্রুব নিজেই ড্রাইভ করছে। পাশে বসে আছে মীরা, এখনো কাঁদছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার ধ্রুবর। সে সিগারেট খাচ্ছে আর আপন মনে ড্রাইভ করছে, যেন মীরার কান্নায় ধ্রুবর মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। ধ্রুব মনে মনে বলে, আজ সারা রাত তোমাকে এভাবেই কাঁদতে হবে মীরা। আজকের রাত তুমি কোনো দিন ভুলতে পারবে না। আমি ভুলতে দেব না, কিছুতেই না। ঘন্টাখানেক পর ধ্রুবর গাড়ি গিয়ে তাদের বাগান বাড়িতে থামে। মীরা তার মতোই কেঁদে যাচ্ছে। ধ্রুব বিরক্তিকর স্বরে বলে, প্লিজ এই ড্রামা স্টপ করো আর নামো, এসে পড়েছি।
মীরা ভাবছে কার সাথে বিয়ে হলো তার, যে কিনা টানা 5 বছর পর লন্ডন থেকে এসেও মীরার সাথে একবারও কথা বলেনি। মীরা বুঝতে পারে ধ্রুব তাকে সহ্য করতে পারে না, আর তার সাথেই কিনা দাদু মীরার বিয়ে ঠিক করে দিল। এটা ভেবেই মীরার কান্নার গতি আরো বাড়তে থাকে। ধ্রুব এবার রেগে মীরাকে এক প্রকার টেনে গাড়ি থেকে নামায়, এরপর টেনে হিঁচড়ে মীরাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। মীরার অবস্থা খারাপ, লেহেঙ্গা এত ভারী যে তার হাঁটতে কষ্ট হচ্ছে। মীরা বারবার লেহেঙ্গার পা বেঁধে যাওয়ায় পড়ে যাওয়ার অবস্থা। অবশেষে ধ্রুব তাকে একটা রুমে এনে ধাক্কা দিয়ে বেটে ছুঁড়ে ফেলে দেয়। মীরা সেখানেই পড়ে থাকে, আর উঠতে পারে না। অনেক ক্লান্ত সে, আর কতই সহ্য করবে মেয়েটা। প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ে নিয়ে ব্যস্ত সে, তার উপরে আজ বিয়ের দিন ঝামেলা লেগে খাওয়া দাওয়া হয়নি। ক্লান্তিতে তাই চুপচাপ পড়ে থাকে বেডে। ধ্রুব কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরায়, তারপর 2-3টা টান দিয়ে নিজে নিচেই চলে আসে। নিজেই বলে ওঠে, কেন বদলে গেলে মীরা? সব ভুলে গেলে কি করে? তুমি আসলেই একটা স্বার্থপর মেয়ে। আমার সামান্য অবহেলা আর দূরে সরে যাওয়ায় তুমি প্রত্যয়কে বেছে নিলে। তাহলে আমায় পাগল করলে কেন? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? ধ্রুব অতীতে ডুব দেয়। এই কয়েক বছর আগের ঘটনা। কলেজের ক্লাস শেষ করে মীরা গেটের সামনে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছিল। সাথে তার বান্ধবী রুহানি আর সানিয়াও ছিল। কোথা থেকে ধ্রুব গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। মীরা ধ্রুবকে মনে মনে প্রচন্ড ভালোবাসে, কিন্তু ধ্রুবর কাছে পাত্তা পায় না কখনোই। যতবারই সে প্রকাশ করতে গেছে, উল্টো গালে দাগ বসিয়ে ফিরে এসেছে, অর্থাৎ থাপড় খেয়ে। ধ্রুব আসতে মীরা তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়তে লাগলো, কিন্তু তখনই পিছন থেকে ধ্রুবের ডাকে থমকে দাঁড়ালো। এই চুন্নি, কই যাস? হ্যাঁ, মীরা এবার তেলে বেগুনে চলে উঠল, বেশ ক্ষোভ নিয়ে বলল, আমি মোটেও চুন্নি না, আমি আমার বড়লোক দাদুর আদরের নাতনি। ধ্রুব মীরার কথা শুনে ভ্রু কুচকে তাকালো তার দিকে। মীরা বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে ধ্রুব মুখ বাঁকা করে জবাব দিল, হ্যাঁ, দাদুর আদরে বিগড়ে যাওয়ার নাতনি। মীরা এবার ধ্রুবর দিকে তেড়ে এসে বলল, পাটপাড়ের মতো মিথ্যা কথা বলবি না, তুই তো উল্লুকের নানা। চুপ, শয়তান মেয়ে, একদম পটর পটর করবি না, না হলে চুল ছিঁড়ে ফেলবো। বলেই ধ্রুব মীরার গালে হালকা একটা টান দেয়। মীরা মৃদু আর্তনাদ করে ওঠে, কিন্তু ধ্রুব সেটা পাত্তা না দিয়ে মীরার বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছে। তাদেরকে মীরার রাগ খুব বেড়েই চলেছে। তার বান্ধবী সানিয়া মাঝে মধ্যে ধ্রুবর সাথে কথা বলার বাহানায় হেসে হেসে ধ্রুবর গায়ে ঢলে পড়েছে। তাতে দেখে মনে হচ্ছে দুজন কত আগে থেকে বেস্ট ফ্রেন্ড। মীরা দাঁত কিরমির করছে। এদিকে সানিয়া হাসতে হাসতে ধ্রুবর হাত চেপে ধরে বলল, ওহ ধ্রুব বেবি, ইউ আর সো ফানি। তুমি কলেজে আসো না কেন? তোমার সাথে ভালোই আড্ডা জমবে দেখছি। এই কথা শুনে মীরার চোখ তো কপালে। এই মেয়ে কি তার বান্ধবী, নাকি ওই শয়তান ছেলেটার? এদিকে মীরার আরেক বান্ধবী রুহানি ধ্রুবের সাথে আড্ডা জমাতে না পেরে মীরার কাছে এসে পড়ল, দেখ দোস্ত, তোর পছন্দের মানুষের সাথে সানিয়া কেমন লেপ্টে আছে। ইচ্ছা করে ও ধ্রুবকে টাচ করে কথা বলছে। মীরা হাতে একটা পানির বোতল নিয়েছিল, সেটা শক্ত করে চেপে ধরলো। মনে হচ্ছিল এই বোতলটা ধ্রুব, আর সে ধ্রুবকে চেপে ধরে মেরে ফেলতে চাইছে। মীরা নিজের রাগ কন্ট্রোল করতে পেরে তৎক্ষণাৎই ভাবে চিৎকার দিয়ে উঠে বলল, ড্রাইভার চাচা। ড্রাইভার মীরাদের কলেজের সামনে স্টলে বসে চা খাচ্ছিল। মীরার এমন চিৎকার শুনে ড্রাইভার চা রেখে দৌড়ে মীরার কাছে আসলো। এসেই হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামুনি? ফুচকা খাওয়া শেষ? চলেন এখনই বাড়ি যাব। ধ্রুব পাশ থেকে এই কথা শুনে ড্রাইভারের দিকে এগিয়ে এসে বলল, তুমি গাড়ি নিয়ে বাড়ি যাও চাচা, আমি ওকে নিয়ে আসবো। মীরার রাগ হলো। এতক্ষণ তো শয়তানটা ভালোই আড্ডা দিচ্ছিল, তাহলে এখন কেন তার কাছে আসছে? সে চোখ মুখ শক্ত করে বলে উঠল, আমার কি গাড়ি নেই? আমি তোর গাড়িতে কেন যাব? চলুন চাচা। ধ্রুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মীরা গাড়িতে উঠে বসলো। ড্রাইভার বেচারা দুজনের এই ঝগড়ার মাঝখানে পড়তে চায় না, তাই চুপচাপ গাড়ি নিয়ে কেটে পড়লো। ধ্রুব মীরাকে চলে যেতে দেখে নিজেও আর সেখানে দাঁড়ালো না, সেও গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। এদিকে সানিয়া মন খারাপ করে রুহানির কাছে এসে বলল, দেখ না দোস্ত, ধ্রুব চলে গেল নাম্বার না দিয়ে। রুহানির রাগ হলো মেয়েটার উপরে। সে মুখ ভেঙচি দিয়ে বলল, তুই বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিস কেন? জানিস না মীরা ধ্রুবকে কত আগে থেকেই পছন্দ করে? বলেই রুহানি রাগ দেখে রিক্সা ডেকে উঠে গেল। এদিকে সানিয়া মনে মনে ভাবছে কিভাবে ধ্রুবকে পটানো যায়,
কিন্তু এই ছেলে কি আর সহজে পড়বে? যেখানে মীরার মতো সুন্দরী মেয়েকেই সে পাত্তা দিচ্ছে না, সেখানে তো সে আর কি। দিন যায়, মাসও যায়, বছরও যায়। মীরা ধ্রুব দুজনেই আস্তে আস্তে বড় হতে থাকে। মীরা নানানভাবে ধ্রুবকে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ধ্রুব সেটাকে পাত্তাও দেয়নি। উল্টে ধ্রুবর বাজে স্বভাবগুলো আরো বাড়তে লাগলো। সে এই একটা মেয়ের সাথে রিলেশন চায়, তো মাসখানেকের মধ্যে অন্য মেয়ে ধরে তার জীবন। এসব করে সে ভীষণ মজা পায়। হঠাৎই একদিন মীরা শুনলো ধ্রুবর নাকি ভিসা হয়ে গেছে, সে লন্ডনে পড়তে যাবে। এই কথা শুনে মীরা যেন আকাশ থেকে পড়ল। সবার মুখে হাসি দেখে মীরার মন আরো খারাপ হয়ে গেল। সে কান্না করতে করতে হন্তদন্ত হয়ে ধ্রুবর ঘরে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে ধ্রুব কারোর সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। ধ্রুব মীরাকে আসতে দেখেও নিজের কাজ চালিয়ে যাচ্ছে। মীরাকে বিন্দু মাত্র পাত্তা দিল না সে। তা দেখে মীরা কান্না করতে করতে বলল, ধ্রুব, আমার কথাটা একটু শুনবি প্লিজ? ধ্রুব বিরক্ত নিয়ে তাকালো মীরার দিকে। এরপর হাতের ইশারায় বোঝালো সেও ফোনে ব্যস্ত। মীরা অসহায়ের মতো শুধু তাকিয়েই রইল। ওদিকে ধ্রুব আবারও কোনো কথা বলতে না বলতে ব্যস্ত হয়ে পড়ল। মীরা এবার সহ্য করতে না পেরে ধ্রুবের হাত ধরে টানতে লাগলো। ধ্রুব ফোনের লাইন কেটে রাগের চোখে মীরার দিকে তাকালো। মীরা সেটাকে তোয়াক্কা না করে ধ্রুবের হাত জড়িয়ে ধরে বলল, আগে আমার কথা শোন, পরে যত ইচ্ছা কথা বলিস। সমস্যা কি তোর? একটু শান্তিতে থাকতে দিবি না? মনে হচ্ছে তোর জন্য বাড়িতে আমি 2 দণ্ড টিকতেও পারবো না। আল্লাহ বাঁচাইছে, বাইরে যাচ্ছি, এখন শান্তিতে থাকতে পারবো। অন্তত তোর জ্বালা আর সহ্য করতে হবে না। ধ্রুবর কথা মীরার ভীষণ গায়ে লাগলো। সে পাথরের মতো দাঁড়িয়ে থাকলো শুধু। ওদিকে ধ্রুব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেল। এবার মীরারও ভীষণ জেদ চেপে বসলো। সে ধ্রুব থেকে নিজেকে আড়াল করতে চলতে লাগলো। দেখতে দেখতে ধ্রুবের যাওয়ার দিনও চলে আসলো। সবাই তাকে বিদায় দিতে আসলেও মীরা আসেনি। মীরা নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু ধ্রুবের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। তার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এই ছেলেটা কি তার কষ্ট পাওয়াটাকে বিন্দুমাত্র পাত্তা দেবে? ধ্রুবে যাওয়ার পর কেটে গেছে 5 বছর। মীরা অনার্স শেষ করে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছে। অনার্সে পড়াকালীন সময় প্রত্যয়ের সাথে তার বন্ধুত্ব হয়। মীরার বয়ফ্রেন্ড হয়ে ওঠে প্রত্যয়। ধ্রুবের প্রতি মীরার অনুভূতি কোথাও প্রত্যয়ের অজানা ছিল না, কিন্তু প্রত্যয় মীরাকে মনে মনে ভালোবাসতেও আরম্ভ করে। কিন্তু মীরা প্রত্যয় সেই চোখে কখনোই দেখেনি। তার কাছে প্রত্যয় ছিল শুধুমাত্র একজন ভালো বন্ধু। কিন্তু একদিন প্রত্যয় মীরার সাহস করে নিজের অনুভূতির কথা বলে দেয়। প্রত্যয়ের এমন প্রস্তাবে মীরা হতবাক হয়ে ওঠে। সে শান্ত স্বরে জবাব দেয়, প্রত্যয়, আমার দ্বারা ভালোবাসা হয়তো সম্ভব নয়, কিন্তু তোকে আমি যথেষ্ট সম্মান করি। বাড়িতে বিয়ের প্রস্তাব দিস, তারা যা ডিসিশন নিবে তাই আমি মেনে নিব। সেদিন মীরার এইরকম জবাব শুনে প্রত্যয় মীরাকে জাপটে জড়িয়ে ধরেছিল। তখন মীরারও মনে মনে হয়েছিল যে তোমার অপেক্ষা করে না, তোমার পথ সে থেমেই নেই। তার না বলার শহরের ভিড়ে তোমার থাকার অধিকারও নেই। অর্থাৎ সে আর ধ্রুবের জন্য অপেক্ষা করবে না। করেই বা কি লাভ? ওই দুশ্চরিত্র ছেলেটা কি কখনো ভেবেছিল মীরা তাকে কতটা আপন করে চেয়েছিল? ওদিকে ধ্রুব লন্ডনে পা রাখার কয়েকদিন পর থেকেই মীরাকে মিস করতে লাগলো। মীরা যে তাকে বিরক্ত করত, এটাই এখন তার ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় চলমান। ধ্রুব নিজে এক সময় বুঝতে পারে সে মীরাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। যখন বুঝেছিল তখন সে অনেক চেষ্টা করেও মীরার সাথে যোগাযোগ করার, ততদিন মীরা তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 5 বছর পর যখন ধ্রুব দেশে ফিরল, তখন সিদ্ধান্ত নিয়েছিল মীরাকেই বিয়ে করবে। কিন্তু দেশে এসে জানতে পারলো মীরার বিয়ে আগে থেকেই ঠিক করা। এটা শুনে ধ্রুবর মেজাজ আরো গরম হয়ে গিয়েছিল। তবু নিজের করা ভুল আর পরিবারের দিকে তাকিয়ে সে সব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিয়ের দিন আসা অতিথিদের থেকে যখন ধ্রুব শুনল যে মীরা রিলেশন করে বিয়ে করছে, তখন তার মনে একটা ধারণা তৈরি হলো যে তার কাছে পাত্তা না পেয়ে মীরা অন্য কাউকে বেছে নিয়েছে। মীরা তো চাইলেই তার জন্য অপেক্ষা করতে পারত, কিন্তু ভাগ্য কাকে কোন জায়গা নিয়ে আটকায় মীরার বিয়েটা শেষমেশ প্রত্যয়ের সাথে হলো না, হলো ধ্রুবের সাথে। অতীতের স্মৃতি থেকে ফেরত আসলো ধ্রুব। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে প্রায় 1 প্যাকেট শেষ করে ফেলেছে ও। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 2টো বাজতে চললো। নিশ্চয়ই মীরা একা একা ভয় পাচ্ছে। তাছাড়া আজকে তার বাসর রাত। ধ্রুব ছাদ থেকে নেমে ঘরের দিকে রওনা দিল। ঘরে গিয়ে ধ্রুব
দেখলো মীরা ঘরে নেই। ধ্রুব অবাক হয়ে তাড়াতাড়ি নিচে নেমে দেখলো মীরা বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে। ধ্রুব দৌড়ে গিয়ে মীরাকে নিজের দিকে হ্যাচকা টান মেরে কষি একটা থাপ্পড় মারলো। মীরা ছিটকে গিয়ে ফ্লোরে পড়লো। মীরা ভেবেছিল ধ্রুব হয়তো বাসায় নেই, কিন্তু হঠাৎ এমন আক্রমণে সে কথা বলার শক্তি যেমন হারিয়েছে, তেমন কান্না করাও যেন ভুলে গিয়েছে। ধ্রুব তাকে টেনে হিচড়ে ভিতরে নিয়ে যেতে লাগলো। মীরা কান্না করে বলল, আমাকে ছাড়ো ধ্রুব, আমার প্রত্যয়কে খুঁজতে হবে। প্রত্যয় আমার জন্য অপেক্ষা করছে। ধ্রুব মীরার মুখে অন্য কারোর নাম শুনে ভীষণ রেগে গেল। সে মীরার গালে এত জোরে চেপে ধরেছে যে মীরার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ধ্রুব চিৎকার দিয়ে বলল, প্রত্যয় মারা গেছে শুনেছিস তুই? কার অ্যাক্সিডেন্টে মারা গেছে করেছে তোর প্রেমিক? ধ্রুবর মুখ থেকে প্রত্যয়ের মারা যাওয়ার কথা শুনে মীরা থমকে গেছে। তার সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। ধ্রুব যা বলছে তা কি সত্যি? মীরা ধ্রুব দিকে এগিয়ে এসে ধ্রুবর গালে হাত রেখে বলল, তুমি মিথ্যা কথা বলছো তাই না ধ্রুব? বলো না তুমি মিথ্যা কথা বলছো। ধ্রুব ইশারায় বোঝালো যে সত্যি বলছে ও। এবার মীরা কান্না করতে করতে ধ্রুবের পা ধরে বসে পড়ল। ধ্রুবর ভীষণ মায়া হচ্ছে মেয়েটার প্রতি, সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে। মীরাকে এমন অসহায়ের মতো বসে থাকতে দেখে ধ্রুব মীরার দুই বাহু টেনে তুলে বলল, এটাই সত্যি মীরা, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। তুমি মিথ্যা বলছো আমি জানি। তুমি আমাকে সে ছোট থেকে দেখতে পারো না, এই জন্য তুমি প্রত্যয়কে মেরে ফেলেছো তাই না? ধ্রুবের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। এই মেয়ে কি তাকে ছাড়া কাউকে পায় না? ধ্রুব রেগে মীরাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, প্রত্যয়কে আমি মারিনি, তবে আজকের পর থেকে কেউ যদি তোর আর আমার মাঝে আসার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো, কারণ তুই শুধু আমার। মীরার কানে ধ্রুবের বলা কোনো কথাই যাচ্ছে না। চারিদিক কেমন জানি ঝাপসা দেখছে সে। মনে হচ্ছে অতল সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। তারপর আর কিচ্ছু মনে নেই। ধ্রুব মীরার বেহুশ হতে দেখে ঘাবড়ে গেছে। মীরার এটা ছোটবেলাকার সমস্যা, অতিরিক্ত শখ পেলে সেন্স হারিয়ে ফেলে। আর আজ কত কিছু মেয়েটার উপর দিয়ে গেল। ধ্রুব মীরাকে কোলে নিয়ে রুমে গেল। এরপর আস্তে করে বিছানায় শুয়ে দিল। ডাক্তারকে কলও দিল। ডাক্তার আসছে। এদিকে ধ্রুব অচেতন অবস্থায় থাকা মীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত মায়া মেয়েটার মুখে। ধ্রুব বিড়বিড় করে বলতে লাগলো, মীরা, কেন তুই আগের মতো আমাকে বুঝিস না? কেন বুঝিস না যে আমি তোকে কতটা চাই? ধ্রুব নিজের অজান্তেই মীরার কাছে গিয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিনিট বিশেক পার হতেই ডাক্তার চলে আসলো। ডাক্তার জানালো অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে না পারায় মীরার প্রেশার ফল করেছে। ডাক্তার মীরাকে ঘুমের ইঞ্জেকশন দিল, যাতে আজকের রাতটা রেস্ট নিতে পারে। সকাল হতে হতেই সবকিছু ঠিক হয়ে যাবে এই আশ্বাস দিয়ে ডাক্তার চলে গেলেন। ডাক্তার যাবার পর ধ্রুব মীরার লেহেঙ্গা পাল্টে নর্মাল ড্রেস পরিয়ে দিল। এরপর নিজেও চেঞ্জ করে মীরার পাশে শুয়ে পড়ল। মীরা অচেতন হয়ে শুয়ে আছে। ধ্রুব মীরাকে টেনে নিজের বুকে নিয়ে আসলো। এরপর মীরার কপালে একটা আলতো করে চুমু দিয়ে বলল, আজ যদি তুই অন্য কাউকে বিয়ে করার কথা না বলতি, আমার জন্য আরেকটু অপেক্ষা করতি, তাহলে তোকে আদরে ভরিয়ে দিতাম আমি। কিন্তু তুই সেটা করিসনি মীরা, তুই আমার জন্য অপেক্ষা করিসনি। ধ্রুব এইভাবে মীরাকে বুকে নিয়ে কখনো ঘুমিয়েছে খেয়াল নেই। সকালবেলা পাখির কিচিরমিচির ডাকে মীরার আগেই ধ্রুবর ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে মীরা এখনো ওঠেনি। সকালবেলা স্নিগ্ধতা যেন মীরাকে আরো মোহনীয় করে তুলেছে। ধ্রুব একধানে চেয়ে রয়েছে মীরার দিকে। ঘুমের ঘোর মীরার চোখে মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে। ধ্রুব আলতো করে চুলগুলো সরিয়ে দিল। এরপর মীরার গালে আস্তে করে ঠোঁট ছোঁয়ালো। ধ্রুবের ভীষণ ইচ্ছা করছে মীরাকে নিজের সাথে জড়িয়ে রাখতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল মীরা তাকে ছেড়ে ওই প্রত্যয়কে বিয়ে করতে চেয়েছিল। এই কথাটা মাথায় আসতেই ধ্রুবর কপালের রক্তটা আবারও ফুলে উঠল। সে এক লাফে বিছানা ছেড়ে নিচে নেমে পড়ল। এরপর ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ধ্রুব ফ্রেশ হয়ে বের হওয়ার পর মীরার দিকে ফিরেও তাকালো না, সোজা নিচে নেমে গেল। মীরার ঘুম ভাঙলো বেলা 11টার দিকে। আড়মোড়া ভেঙে এদিকে সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। হঠাৎই মনে কালকের ঘটনা, সে তাদের বাগান বাড়িতে আছে। বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল তার। নিজের জামা কাপড় চেঞ্জ দেখে মীরার চোখ কপালে। নিশ্চয়ই এই কাজ ধ্রুব করেছে।
মীরা চোখে মুখে রাগে লাল হয়ে গেল। এই ছেলেটা আগের মতোই আছে। সে রেগে মেগে খুঁজতে গেল ধ্রুবকে, কিন্তু ধ্রুব তো রুমে নেই। তাই রুম থেকে বেরিয়ে নিচে নামতে দেখলো ধ্রুব ড্রয়িং রুমে বসে মোবাইল কারোর সাথে চ্যাট করছে, আর একটু পর পর কফির কাপে চুমুক দিচ্ছে। ধ্রুবকে এমন শান্ত হয়ে বসে থাকতে দেখে মীরা দৌড়ে নিচে নেমে ধ্রুবর কলার চেপে ধরে বলল, আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমার জামা কাপড় বদলানোর অধিকার তোকে কে দিয়েছে? তুই কি হোস আমার? ধ্রুবর একে তো মেজাজ খারাপ হয়ে গেছে। মীরা তার কলার ধরেছে, তার উপরে আবার এইসব উদ্ভট কথা। সে মীরার প্রশ্নের উত্তর না দিয়ে মীরার চুলের মুঠি ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। মীরা প্রথমে তো পাথরের মতোই দাঁড়িয়ে রইল। সবকিছু মাথার উপর দিয়ে গেল যেন। যখন বুঝতে পারলো তখন সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। নিজেকে ছাড়ানোর জন্য ধ্রুবকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু ধ্রুবের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মীরা তাকে ধাক্কা দেওয়াতেই সে জেদ করে মীরার ঠোঁটে কামড় বসিয়ে দিল। মীরার চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এই চুমুটা তার জীবনের বেস্ট চুমু হতো যদি ধ্রুব তার ভালোবাসাকে গ্রহণ করে বিয়ে করত। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। মীরা এখন অন্য কারোর জন্য সেজেছিল। ধ্রুব তাকে বিয়ে করতে চায়নি। মীরা এইসব ভাবতে ভাবতে উল্টে সোফায় পড়ে গেল। ধ্রুব যেন এবার আরো সুযোগ পেয়ে গেল। সে ঝুঁকে মীরার মুখের কাছে মুখ নিয়ে গেল। মীরার এখন ভয় করছে ধ্রুবকে। এই ছেলেটা তো তাকে রেগে মারার কথা ছিল, কিন্তু তার বদলে কিস করলো কেন? ধ্রুব যতই দুশ্চরিত্র হোক, কখনো মীরার সাথে এইসব আচরণ করেনি ও কখনো। মীরা ধ্রুবের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সে এখনো চোখ বন্ধ করে আছে। তার এখন নিজেরই কনফিউজ হচ্ছে যে ধ্রুব তার উপর রাগ করে নিজের অজান্তেই এই কাজ করলো, নাকি ইচ্ছাকৃতভাবে মীরাকে কিস করলো। মীরাকে আকাশ পাতাল ভাবতে দেখে ধ্রুব মীরার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, এখন ভেবে দেখ তুই আমার কে। মীরার চোখ তুলে তাকানোর সাহস নেই। ধ্রুবের কথা তার কানে ভনভন করছে। মীরাকে রেখে ধ্রুব উপরে চলে গেল। মীরা কিছুক্ষণ শুধু এটার মধ্যেই ডুবেছিল। কাল থেকে খাওয়া দাওয়া একদমই হয়নি। খিদা লাগছে প্রচন্ড পরিমাণে। তাই মীরা টেবিলে বসে বসে পরোটা চেবাচ্ছে। বিয়ের চক্করে ঠিকঠাক খাওয়া হলে উঠেনি তার। ধ্রুব নিচে নামছিল, তখন মীরাকে এভাবে খেতে দেখে ভ্রু কুচকে তাকালো। ধ্রুবের দিকে চোখ পড়তেই মীরা বিষম খেলো। ধ্রুব তাড়াহুড়ো করে নিচে নেমে পানির গ্লাসটা এগিয়ে দিল মীরার দিকে। মীরা ঢকঢক করে পুরো গ্লাসটা শেষ করতেই ধ্রুব ধমক দিয়ে পড়ল। খাবার তো পালিয়ে যাচ্ছে না, একটু আস্তে ধীরে খেলেই হয়। মীরা এবার রাগ হলো। কেউ তার খাওয়া নিয়ে কথা বলুক, এটা তার একদম পছন্দ নয়। সে ধ্রুবর দিকে তাকে মুখ ভেঙচি দিয়ে আবারও পরোটা ছিঁড়ে মুখে নিল। খেতে খেতে ধ্রুবকে ভেঙচি কেটে বলল, নিজে তো ঠিকই খেয়ে দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, আমার খবর কি নিয়েছিলেন? তুই তোর বিয়ে নিয়ে পড়ে আছিস, তোর কারণে কি আমি না খেয়ে থাকবো? ধ্রুবের মুখে বিয়ের শব্দ শুনে মীরার প্রত্যয়ের মুখটা ভেসে উঠল। নাস্তা মনে হচ্ছে আর গলা দিয়ে নামবে না তার। কোনো রকমে গ্লাসের পানিটুকু গলার ভিতরে ঢেলে দিয়ে ডাইনিং টেবিল থেকে নিঃশব্দে উঠে পড়ল সে। ধ্রুব একটু হলেও আন্দাজ করতে পারছে মিলন এমন নিঃশব্দে উঠে যাবার কারণ কি। তাই সেও কিছু বলে বাইরে চলে গেল। বিকেলে ছাদে বসে আছে মীরা। হাঁটুর ভিতরে মাথা গুজে নিচের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে ও। কি অদ্ভুত আমাদের জীবন, তাই না? এক নিমিষেই মীরার স্বপ্ন বদলে গেল। ধ্রুব ঘরে এসে দেখে মীরা নেই। মীরাকে এই সন্ধ্যার সময় ঘরে দেখতে না পেয়ে ধ্রুবর মাথাটা কেমন জানি খারাপ হয়ে গেল। আবার পালালো কি না সেটাই ভাবছেও। তাড়াহুড়ো করে বাইরে আসলো, কিন্তু না, মীরা তো ড্রয়িং রুমে কোথাও নেই। তাই সে বাইরে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলো মীরাকে দেখেছে কিনা, কিন্তু সে জানালো মীরা বাসা থেকে একবারও বের হয়নি। তাহলে মেয়েটা গেল কোথায়? সন্ধ্যা পার হয়ে রাত হতে চলল, তবুও মীরার কোনো খোঁজ নেই। ইমরান সাহেব ইতিমধ্যে দুবার কল করে মীরাকে দেখতে চেয়েছেন। ধ্রুব বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে গেছে, কিন্তু কতক্ষণ এভাবে বাহানা দিয়ে আটকে রাখবে? ধ্রুবের বুকের বাপাসটা কেমন জানি চিনচিন করছে। একবার সে মীরাকে হারিয়েছিল। আজ যদি প্রত্যয়ের অ্যাক্সিডেন্ট না হতো, মীরা ঠিকই এখন অন্য কারে ঘরে থাকতো। কিন্তু কপালে ছিল বলে মীরা আবারও তার কাছে ফিরে এসেছে। এবার সে মীরাকে কিছুতেই হারাতে চায় না। ওদিকে মীরা ছাদের এক কোণে মাথা নিচু করে বসেছিল। এই লম্বা সময়টা নিজের অতীত বর্তমান নিয়ে সে এতটাই চিন্তামগ্ন ছিল, কখন সন্ধ্যার আলো ফুরিয়ে রাত নেমে গেছে তার হুঁশ নেই। মশার অনবরত কামড়ে মীরা যখন হাত পা চুলকাতে চুলকাতে উপরে তাকালো, তখন বুঝলো সময় অনেকটা পেরিয়ে গেছে। ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে একভাবে বসে থাকার কারণে।
মীরা হাত পা চুলকাতে চুলকাচ্ছে আর নিচে নামছে। তার মাথাতেও নেই ধ্রুব বাসায় ফিরে আসতে পারে। মীরা যখন রুমে ঢুকলো তখন দেখলো ধ্রুব মাথা নিচু করে বিছানার উপরে বসে আছে। ধ্রুবকে রুমে দেখে মীরা শুকনো ঢোক গিলল। এদিকে কারোর পায়ের শব্দ শুনে ধ্রুব মাথা উঁচু করে তাকালো, দেখলো মীরা দাঁড়িয়ে আছে। মীরাকে দেখে ধ্রুব প্রথমে খুশি হলেও পরক্ষণে তার মাথা খারাপ হয়ে গেল। মেয়েটা তখন ছিল কোথায়? ধ্রুব নিজের রাগ কন্ট্রোল করে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো। কোথায় ছিলি? মীরা বুঝলো ধ্রুবর এই শান্ত কণ্ঠের পেছনে রাগ লুকিয়ে আছে, তাই সে আমতা আমতা করে জবাব দিল। ছাদে বসেছিলাম। মীরার মুখে এই কথা শুনে ধ্রুব মীরার প্রতি কেমন যেন রাগ হলো, তেমন নিজের প্রতিও হলো। সে পুরো এলাকা খোঁজ নিয়ে ফেলেছে, অথচ নিজের বাসার ছাদের কথা মনে ছিল না। ধ্রুব এবার চিল্লিয়ে বলল, তুই কি ভাবছিস তুই এরকম লুকোচুরি করবি আর আমি কুকুর হয়ে তোকে খুঁজবো? সন্ধ্যার আগ থেকে তোকে খুঁজছি, এখন 7টা বাজতে চললো। তুই এতক্ষণ ছাদে কি করছিলি? বাড়ির সবাই কল দিয়ে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। কারোর ফোন ধরিসনি সারাদিন, তার মধ্যে বাসায় এসে তোকে পেলাম না। আমাকে কি তোর মানুষ মনে হয় না? ধ্রুব ইচ্ছা মতো কিছুক্ষণ মীরাকে বকাবকি করে রুম থেকে বেরিয়ে গেল। মীরাও থ মেরে সব শুনলো, কিন্তু কোনো জবাব দিল না। ধ্রুব চলে যেতেই মীরা ধপ করে বিছানায় বসে পড়ল। পাশে থাকতেই দেখলো ধ্রুবর ফোনে তার দাদু অনবরত কল করে যাচ্ছে, কিন্তু ধ্রুব ফোনটা সাইলেন্ট করে রেখেছে। দাদু কখন থেকে কল করেই যাচ্ছে, বজ্জারটা গেল কোথায় নিজের মোবাইল রেখে? মীরা বিড়বিড় করে ফোনটা হাতে নিতেই আবারও ইমরান খান কল করলেন। মীরা এবার ফোনটা রিসিভ করলো। সে ফোন ধরে কিছু বলতে যাবে, তার আগেই ওপাশ থেকে কর্কশ স্বরে ইমরান সাহেব বললেন, এতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ধরছিলে না কেন? মীরা বুকে 2-3 বার ফু দিয়ে নিল। তার দাদুকে সবাই ভয় পায়। সে নিজেকে স্বাভাবিক করে নরম স্বরে বলল, দাদু উনি ফোন রেখে বাইরে গেছেন। মীরার কণ্ঠস্বর শুনে ইমরান সাহেব যেন মোমের মতো ন্যায় গলে গেলেন। বড্ড আদর করেন নিজের নাতনিকে। গতকালের কথা মনে হতেই ইমরান খানের বুকটা খা খা করতে লাগলো। তিনি কালই আদরের নাতনির গায়েই হাত তুলেছিলেন। ইমরান সাহেব এবার নরম স্বরে মীরাকে প্রশ্ন করলেন, তোমাদের হয়েছেটা কি? একজনকে পেলে আরেকজনকে পাওয়া যায় না? মীরা আর এই কথা বলে সামাল দিয়ে কল কেটে দিল। ইমরান সাহেব কিছু বলবেন সেই সুযোগও পেলেন না। মীরার এরকম ব্যবহার সম্পর্কে ইমরান সাহেব অবগত, কারণ মীরা যখনই পরিবারের কারোর উপরে অভিমান করে তখন তাদের সাথে কথা বলতে চায় না। এদিকে ইমরান খান ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবে যে তুমি বুঝবে দিদিভাই, আমি এসব তোমার ভালোর জন্যই করছি। আমরা সবাই তোমার ভালো চাই। রাত 3টা বাজতে চলল, কিন্তু ধ্রুবর আসার কোনো নামগন্ধ নেই। এদিকে মীরা কেঁদে কেটে নাক মুখ ফুলিয়ে ফেলেছে, তবুও ধ্রুবের খোঁজ পাওয়া যাচ্ছে না। মীরার একা একা এই বাসায় ভীষণ ভয় করছে। ঘন্টাখানিক পর মাতাল অবস্থায় দুলতে দুলতে রুমে আসলো ধ্রুব। মীরা ধ্রুবের দিকে দৌড়ে এগিয়ে গেল। সে কিছু বলতে যাবে তার আগেই ধ্রুব নিভু আওয়াজে ডাকলো, মিরু, কান্না করছিস কেন? মীরাকে কখনো এই নামে ডাকেনি ধ্রুব, তাই সে ধ্রুবের মুখে নিজের এমন নাম শুনে চোখ তুলে ধ্রুবের মুখের দিকে তাকালো। ধ্রুব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো অসম্ভব লাল। মীরা ততক্ষণ ধ্রুবকে খুঁজে না পেয়ে ভয়ে কান্না করছিল। এখন ধ্রুবকে দেখেও তার ভয় হচ্ছে। সে আস্তে করে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গিয়েছিলে আমাকে রেখে? আমি একা একটা মেয়ে বাসায় কিভাবে থাকবো একবার ভাবলে না? ধ্রুব এগিয়ে এসে মীরার মুখটা উঁচু করে ধরে মীরার ঠোঁট শক্ত করে একটা চুমু দিল। মীরার রাগে দুঃখে ধ্রুবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, কিন্তু ধ্রুব পুনরায় মীরাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমাকে মিস করছিলি মীরা? তুই কি আমাকে এখনো ভালোবাসিস? বল না প্লিজ। ধ্রুবের প্রশ্নে মীরা থমকে যায়। হ্যাঁ, সে এখনো ধ্রুব নামক মানুষটাকে ভালোবাসে, কিন্তু সেটা সে নিজেও উপলব্ধি করতে পারছে না। ধ্রুব মীরার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মীরা মাথা নিচু করে ধীর আওয়াজে বলল, তুই ড্রিঙ্ক করেছিস ধ্রুব? ধ্রুব হালকা হাসলো। এরপর মীরার কানের কাছে মুখ এনে বলল, হ্যাঁ করেছি, তবে এই নেশা আমাকে মাতাল করতে পারে না মিরু। আমি তোর মাঝে নেশা করতে চাই, দিবি সেই সুযোগ? ধ্রুবের এই রকম কথা শুনে মীরার বুকে তোলপাড় শুরু হলো। বুকের ভেতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। মীরা ইচ্ছা করছে ধ্রুবর সাথে ভালোবাসার অতল সাগরে ভেসে যেতে। রক্তের কণাগুলো শিরশির করে সারা শরীর বয়ে যাচ্ছে, কিন্তু না, মীরা এটা করতে পারে না। সে একটু সরে আসতে চাইলে ধ্রুব তার কোমরটা আর একটু কাছে টেনে বলল, বল না মিরু, তোর নেশায় আমাকে মাতাল হতে দিবি? প্রমিস করছি আমি সব ছেড়ে দিয়ে শুধু তোকে ভালোবাসবো। তুই নেশার ঘোরে এসব বলছিস ধ্রুব। আমি জানি তুই আমাকে বিয়ে করতে চাসনি।
এখন এমন কথা বলছিস, ঘুম থেকে উঠে ঠিকই বলবি যে তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস। মীরার এমন ঝাঁঝালো কথা শুনে ধ্রুব মীরাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। মীরার কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে এসব নেশা মাতাল করতে পারে না মীরা। আমি মাতাল হয়েছি তোর নেশায়। আমি সেই নেশা কাটাতে বারবার ব্যর্থ হচ্ছি। চল তোর সাথে প্রেমের খেলা খেলবো। এরকম খেলা আমি খেলবো না, সর এখান থেকে। মীরা ধ্রুবকে মৃদু ধাক্কা দিয়ে বলল কথাটা, কিন্তু ধ্রুবের কোনো নড়চড় নেই। সে মীরার ঘাড়ে নিজের নাক ঘষতে ব্যস্ত। মীরা আবারও সরে যেতে চাইলে ধ্রুব বলল, মীরা তুই কেন বুঝিস না তোকে আমি কতটা চাই? ধ্রুব কথাটা বলে মীরার গায়ে ঢলে পড়ল। ধ্রুব সেন্সলেস হলো নাকি নেশার ঘোরে দাঁড়াতে না পেরে পড়ে গেল সেটা বুঝল না মীরা। তবে ধ্রুবর ভারী শরীরটা সামলানোর ক্ষমতা তার নেই, তাই সে আস্তে আস্তে ধ্রুবকে ধরে বিছানায় শুইয়ে দিল। ধ্রুব বাচ্চাদের মতো শুয়ে আছে, তা দেখে মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোকে ঠিক কতটা ভালোবাসি সেটা যদি তুই তখন বুঝতি তাহলে আমাদের এই দিন দেখতে হতো না ধ্রুব। এতদিনে আমাদের একটা সাজানো গোছানো সংসার থাকতো, কিন্তু তুই বুঝলি না। পরদিন সকালবেলা মীরা উঠে সোজা রান্নাঘরে চলে গেল। আজ নিজের হাতে নাস্তা তৈরি করবে সে। এদিকে ধ্রুবর যখন ঘুম ভাঙলো তখন খেয়াল করলো তার মাথাটা বেশ ভার ভার লাগছে। সে মনে করার চেষ্টা করছে কোথায় আছে। কাল রাতে মীরাকে বকাবকি করে নাইট ক্লাবে গিয়েছিল, সেখান থেকে মাতাল হয়ে এসেছে বাড়িতে। তারপর আর কিচ্ছু মনে নেই। পাশ ফিরে দেখে ঘড়িতে 9টা বাজে। ধ্রুব উঠে আগে ফ্রেশ হয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে নেমে মীরাকে খুঁজতে। এদিকে লাস্ট 2 ঘন্টা যাবৎ মীরা রান্নাঘরে আছে। পায়েস আর আলুর দম হয়ে গেলেও পরোটাগুলো কোনো মতে গোল হচ্ছিল না। রাগে দুঃখে মীরার কান্না আসছে। হাতে মুখে আটা মাখামাখি করে ফেলেছে ও। ধ্রুব নিচে এসে রান্নাঘরের দিকে নজর পড়তে ফিক করে হেসে দিল। এই রূপেও মীরাকে মোহনীয় লাগছে ধ্রুবের কাছে। সে ধীর পায়ে এগিয়ে গেল মীরার কাছে। মীরা কোমরে আঁচল গুজে পরোটা বানাচ্ছে, কিন্তু যতবারই সে রুটি বেলেছে ততবারই সেটা গোল না হয়ে বিভিন্ন আকৃতি ধারণ করেছে। পরোটার আকৃতি দেখে ধ্রুবর মীরার প্রতি মায়া না আসলেও আটার উপরে মায়া আসলো ঠিকই। মেয়েটা পুরো সপ্তাহের আটা ময়দা একদিনেই নষ্ট করে ফেলেছে। সে পিছন থেকে বলে উঠল, এগুলো পরোটা বানাচ্ছিস নাকি 12টা বাজাচ্ছিস? তুই মনে হচ্ছে আটার মার্ডার করে ফেলবি। ইস কি হাল ওদের। ধ্রুবের কথা শুনে মীরা চমকে পিছনে ফিরে তাকাতেই ধ্রুব মীরার কোমর জড়িয়ে ধরল। মীরা থমকে গেল সেখানে। ধ্রুব মীরার উন্মুক্ত গলায় মুখ ডুবালো। মীরার ভীষণ অস্বস্তি হচ্ছে এভাবে, কিন্তু ধ্রুবকে বললেই সে কি ছেড়ে দিবে নাকি? ধ্রুব মীরার গলায় অনেকগুলো চুমু খেলো। হুট করে পুরো গন্ধ নাকে আসতেই মীরা চিল্লিয়ে বলে উঠল, আল্লাহ গো, আমার আলু পরোটা শেষ। মীরা এত জোরে চিল্লিয়েছে যে ধ্রুবর বুকটা এখনো ধুকপুক করছে। ধ্রুব যখন মীরা চিৎকার বুঝলো তখন মীরার কোমরে একটা চিমটি দিয়ে বলল, মাথার সমস্যাটা কি তোর দিন দিন বাড়তেছে? এবার সত্যি সত্যি তোর ভালো ডাক্তার দেখানো উচিত। কুত্তা, আমার এত শখের পরোটা পুড়িয়ে দিয়ে আবার আমাকে পাগল বলা? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বলে মীরা হাতে থাকা খন্তি দিয়ে ধ্রুবর পেটে একটা গুঁতো দিল। ধ্রুবর আঘাত না লাগলেও কিছুটা অভিমানের সুরে মীরার দিকে তাকিয়ে বলল, আমাকে মারতে পারলি তুই? তোর এই প্রেম প্রেম খেলার জন্য আমার পরোটা পুড়েছে, বজ্জাত ছেলে। মীরার কথা শুনে ধ্রুব দ্রুত মীরাকে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু কুচকে বলল, কি বলছিস আবার বল। মীরা থতমত খেয়ে গেল। এই ছেলেটার সাথে থেকে তার নিজেরও মুখের ভাষার মতো হয়ে গেছে। মীরা কি করবে বুঝে উঠতে পারে না। ধ্রুবের দিকে তাকাতেও তার লজ্জা করছে। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর মীরা নিজেকে স্বাভাবিক করে তাড়াহুড়ো করে বলল, ধ্রুব ছাড় আমাকে, তোর জন্য এখনো পরোটা বানানো শেষ হয়নি। ধ্রুব ছাড়লো না, বরং আরো শক্ত করে মীরাকে ধরে বলল, এইভাবে হবে না, চল তোকে নতুন পদ্ধতিতে পরোটা বানানো শিখাই। তোর আবিষ্কার করা পদ্ধতিগুলো তোর মতোই ভয়ঙ্কর হবে, তা আমি তোর ভাবভঙ্গি দেখেই বুঝতে পারছি। ধ্রুব মীরাকে পিছন থেকে হাত চেপে ধরে রুটি বেলতে লাগলো। এবারও রুটিটা সেই অদ্ভুত আকৃতি ধারণ করলো। কিন্তু মীরাকে অবাক করে দিয়ে ধ্রুব পাশে থাকা স্টিলের একটা বাটি দিয়ে রুটিটাকে গোল করে কেটে ফেললো। তা দেখে মীরা হাঁ হয়ে বলল, ওয়াও, কি ইজি! আমি তো এটা জানতামই না। মাথায় গোবর থাকলে এইসব জানা লাগে না। দূর থেকে এটা বলে দিলেই হতো, কিন্তু তুই সেটা না করে এতক্ষণ ঢং করে সময় নষ্ট করেছিস। ধ্রুব মীরাকে নিজের দিকে ঘুরে তার চুলে কানের পিছে গুজে দিয়ে বলল, তোর ভাষায় এটাকে বলে প্রেম প্রেম খেলা। এখন শুধু নমুনা দেখালাম, দিল্লি তো এখনো বহুদূর। মীরার চোখ এবার বড় বড় হয়ে গেল। ধ্রুব বাঁকা হেসে চলে গেল সেখান থেকে।
এরপর 2 দিন ভালোই কাটলো সেখানে। মীরা আর এখানে থাকতে চায় না, সে বাসায় ফিরতে চায়। ধ্রুব আর আপত্তি করলো না, বাসায় ফিরে আসলো মীরাকে নিয়ে। বাসায় আসার পর ধ্রুব ব্যস্ত হয়ে পড়লো অফিস নিয়ে আর মীরা নিজের পড়াশোনা নিয়ে। 2-3 মাস এভাবেই কাটলো, কিন্তু তাদের সম্পর্কের আর কোনো উন্নতি হয় না। ধ্রুব যতবারই মীরার কাছে আসতে চেয়েছে ততবারই মীরা তাকে বাধা দিয়েছে। কারণ হিসাবে মীরা বলতো ধ্রুবকে কাছে দেখলে তার প্রত্যয়ের কথা মনে হয়ে যায়। দাদুর ইচ্ছা অনুযায়ী 3 মাস পর মীরা আর ধ্রুব একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করলো। মূলত ইমরান সাহেব চেয়েছিল তারা দুজনে একসাথে থাকুক। বাসায় থাকলে প্রয়োজন মেটানোর জন্যই অনেকেই আছে, কিন্তু ওখানে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই একজন আরেকজনকে বলতে বাধ্য হবে। একদিন সন্ধ্যায় বেলায় তুমুল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। মীরা হলুদ একটা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুব এখনো অফিস থেকে ফেরেনি। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। মীরার মনটা বিষণ্ণতায় ভরপুর হয়ে আছে। সে দুহাত মেলে বৃষ্টিটাকে ছুঁতে চাইছে। বাইরের ঝোড়ো হাওয়া মীরার শরীর ভিজিয়ে দিল। পরনে থাকা শাড়িটাও ভিজে লেপ্টে আছে মীরার শরীরে। এদিকে অফিস থেকে বেরিয়ে মাত্র গাড়ি নিয়ে ফ্ল্যাটে পৌঁছালো ধ্রুব। আজকে বেশ লেট হয়ে গেছে। শেষ মুহূর্তে একটা জরুরি মিটিং পড়ে যাওয়ায় সব এলোমেলো হয়ে গেল। ধ্রুব ভাবলো মীরা হয়তো ঘুমিয়ে গেছে, তাই আর কলিং বেল বাজালো না। নিজের ডোর আনলক করে ভেতরে চলে গেল। গায়ের কোটটা খুলে সোফায় রেখে নিজের রুমে গিয়ে দেখলো মীরা কোথাও নেই। ধ্রুবর বুকটা কেমন জানি কেঁপে উঠল। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে মেয়েটা গেল কোথায়? ধ্রুব মীরাকে খুঁজতে বাইরে যাবে তার আগেই দিকেই নজর গেল বারান্দার দিকে। কয়েক মুহূর্তের জন্য হৃদস্পন্দনটা থমকে গেছে তার। বৃষ্টিতে ভিজতে থাকা মেয়েরার ধ্রুবের কাছে আরো আকর্ষণীয় লাগলো। সে এগিয়ে যেতে যেতে মীরার পিছনে গিয়ে দাঁড়ালো। এরপর তার 2 হাত প্রসারিত করে মীরার কোমর জড়িয়ে ধরল। পেটে কারো স্পর্শ পেয়ে মীরা শিউরে উঠল, তবে তার ভিতর জানান দিচ্ছে একটা ধ্রুব ছাড়া আর কেউই নয়। মীরা ধ্রুবকে সরিয়ে চলে আসতে চাইলে ধ্রুব মীরাকে নিজের সাথে মিশিয়ে নিল। এরপর মীরার কানে ফিস ফিস করে বলল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমার থেকে বারবার পালাতে চাস কেন? ধ্রুবর ফিসফিসিয়ে কথা বলাটা মীরার বুকের ভিতরে ঝড় তুলল। ধ্রুব তার ঠোঁটের দিকে মীরার ঘাড়ে চুমু খেলো। ধ্রুব যত মীরার কাছে যাচ্ছে মীরা ততই নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে পড়ছে। মীরাকে নিজের দিকে ফিরিয়ে ধ্রুব মীরার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। এবার মীরারও নিজেকে কন্ট্রোল করা সম্ভব হলো না। সেও ধ্রুবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মীরার সায় পেয়ে ধ্রুব যেন পাগল হয়ে গেল। সে মীরাকে কোলে নিয়ে রুমের ভিতরে আসলো। ভেজা শরীরে মীরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ধ্রুবের সাথে। ধ্রুব মীরাকে শুইয়ে দিয়ে মীরার মুখের কাছে মুখ নিতেই মীরা চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব হালকা হেসে মীরার কানে গিয়ে ফিস ফিস করে বলল, মিরু, আজ আমাকে আর বাধা দিস না প্লিজ। আমি তোর থেকে আর নিজেকে দূরে রাখতে পারছি না। ধ্রুবর এই কথাটা যথেষ্ট ছিল মীরার বুকে ঝড় তোলার জন্য। মীরা পিটপিট করে চোখ খুলে ধ্রুবের নিঃস্বাক্ত চোখের দিকে তাকালো। ধ্রুবের অসহায় চেহারাটাই বলে দিচ্ছে সে মীরাকে ঠিক কতটা চায়। মীরার আজ ধ্রুবকে বড্ড অপরিচিত মনে হচ্ছে। এই তো সেই ধ্রুব যাকে সে দিনের পর দিন ভালোবাসার কথা বলে গেছে, কিন্তু তাকে পাত্তাও দেয়নি। আর সেই ছেলেটা তার কাছে অসহায় আত্মসমর্পণ করছে। মীরা আর কষ্ট দিতে চায় না এই মানুষটাকে। সে ধ্রুবকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি তোকে আমার সবটুকু দিয়ে ভালোবাসতে চাই ধ্রুব, কিন্তু তোর জন্য একটা শর্ত আছে। কি শর্ত বল? আমি তোর সব শর্ত মানতে রাজি। আজকের পর থেকে আমি ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিতে পারবি না। শুধু তাই নয়, আজকের পর থেকে কোনোদিন নেশা করতে পারবি না। আমি তো তোকে ভুলে থাকতেই নেশা করি। তুই আমার পাশে থাকলে দুনিয়ার সব নেশাই আমার কাছে তুচ্ছ। মীরা ধ্রুবের কথা শুনে ধ্রুবের গলা জড়িয়ে ধরল। ধ্রুবও মীরাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার দিন। উভয় পক্ষের ভালোবাসা সঠিক হলে ভাগ্যই আপনাদেরকে এক করে দিবে, যেমনটা মীরা আর ধ্রুবের ক্ষেত্রে হয়েছে। তাই ভালোবাসলে সত্যিকারের ভালোবাসার মানুষকেই বাসুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো সেই গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।